ক্লাস নাইনের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ভূগোল থেকে আজকে আমরা প্রশ্নবিচিত্রার সমস্ত প্রশ্ন অ্যান্সারগুলো আলোচনা করব। আগে একটি যেটা ফার্স্ট স্কুল তোমাদের, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যেটা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। আজকে 2 নম্বর স্কুলগুলো থেকে আলোচনা করব। যেমন দেখো এখানে বারাসাত এমএসপিসি হাই স্কুল, এই স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত। তোমরা জানো যে পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেটা হচ্ছে 12,757 কিলোমিটার, এবং যে মেরু ব্যাস সেটা হচ্ছে 12,714 কিলোমিটার। তাহলে দুটোর মধ্যে যে তফাৎ, সেই তফাৎ হচ্ছে 43 কিলোমিটারের। এটাও মনে রাখবে, 12,757 এবং 12,714 কিলোমিটার। নিরক্ষীয় ব্যাস কিংবা মেরু ব্যাস দুটোর মধ্যে একটাও জিজ্ঞেস করে নিতে পারে, তো তোমরা এটাও মনে রাখবে। আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। এরপর দেখো যে 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো, দেখো খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হচ্ছে ওএনজিসি। এর পুরো নাম তোমরা অবশ্যই মনে রাখবে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এবং সিল হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। এনটিপিসি, দেখো এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এবং এনএইচপিসি, এইচ মানে হচ্ছে হাইড্রো, ঠিক আছে, তাহলে এটা জলবিদ্যুৎ সম্পর্কের। পরের প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নতে বলছে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত হয়। দেখো এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এটা পৃথিবী, এটা নিরক্ষীয় অঞ্চল, এটা কর্কটীয় অঞ্চল, এটা মকরীয় অঞ্চল। 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। আমরা জানি 21শে জুন তারিখে সূর্য কর্কটীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, মানে 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে, মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে জুন। তাহলে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত যদি এখানে তোমার 21শে জুন তারিখে লম্বভাবে কিরণ দেবে, মানে কি দিন বড় হবে, রাত ছোট হবে। তাহলে এই কর্কটীয় অঞ্চলে রাত বড় হতে গেলে কি করতে হবে আমাদেরকে? রাত বড় হতে গেলে আমাকে কী করতে হবে না, এখানে দিন ছোট করতে হবে। আর দিন ছোট হবে কিভাবে? যখন আমাদের দক্ষিণ গোলার্ধে বা মকরী অঞ্চলে দিন বড় হবে, মানে মকরী অঞ্চলে লম্বভাবে কিরণ দেবে। মকরী অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়া মানে কি? দিন বড়। আর সের তারিখটা কি না, 22শে ডিসেম্বর তারিখে মকরী অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, তাহলে দিন বড় হবে আর রাত ছোট হবে এখানে। তাহলে উল্টো ঘটনাটা ঘটবে কোথায়? কর্কটীয় অঞ্চলে। তাহলে কর্কটীয় অঞ্চলে রাত বড় হতে গেলে আমাদেরকে কী করতে হবে না, মকরী অঞ্চলে লম্বভাবে কিরণ দিতে হবে। তাহলে মকরী অঞ্চলে যে 22শে ডিসেম্বর, তাহলে এখানে যে অ্যান্সার সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। 4 নম্বরটি দেখো, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? তাহলে আমরা ক্রম অনুযায়ী সাজিয়ে দেখি বৃহত্তম গ্রহগুলো। দেখো একটা হচ্ছে তোমার অন্তস্থ গ্রহ, আর একটা হচ্ছে বহিস্তম গ্রহ, ঠিক আছে, বহিস্থ গ্রহগুলো। তাহলে অন্তস্থ গ্রহগুলোর মধ্যে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবং বহিস্থ গ্রহগুলো সেগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তাহলে বলেছে আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বহিস্থ গ্রহগুলো আকারে বড়, বহিস্থ গ্রহগুলোর এটা বৈশিষ্ট্য। তাহলে সর্ববৃহৎ যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস, তারপর নেপচুন। পরপর যে গ্রহগুলোর অবস্থান, এদের আয়তনের দিক থেকেও তারা পরপর অবস্থান করছে। তাহলে সবচেয়ে বড় বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। তাহলে দ্বিতীয় বৃহত্তম কি? দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি গ্রহ, অপশন সি। এরপর দেখো বলছে অপসূর অবস্থান হয়। দেখো এটা পৃথিবীর কক্ষপথ 96 কোটি কিলোমিটার, 96 কোটি কিলোমিটার। এটা হচ্ছে সূর্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সবচেয়ে বেশি, 15,20,00,000 কিলোমিটার, সেটা হচ্ছে অপসূর অবস্থান, যেটা হয় 4 জুলাই তারিখে। এখানে বলছে অপসূর অবস্থান 4 জুলাই, আর অনুসূর কবে হবে? অনুসূর হবে 3রা জানুয়ারি। মনে রাখবে অপ মানে হচ্ছে বড়, মানে এর তারিখটাও হবে বড় 4 জুলাই। অনুসূর ছোট, এর তারিখটাও হবে ছোট 3 জানুয়ারি। তারপরে দেখো প্রবাহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভাণ্ডারকে অক্ষুণ্ণ রাখা যায়?
আচ্ছা, এটা হচ্ছে গচ্ছিত সম্পদের ভাণ্ডার। আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক, এটা হচ্ছে লোহা। নেক্সট প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলেই পৃথিবীকে সমতল মনে হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি, তাই আমাদের মনে হয় যে পৃথিবী হচ্ছে সমতল। তাহলে এটা হচ্ছে ঠিক হবে, এই অ্যান্সারটা হবে ঠিক, এটা ঠিক হবে। 2 নম্বর দেখো, পৃথিবীর মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের আবর্তন বেগ বেশি। আচ্ছা, এটা বোঝো, এটা হচ্ছে পৃথিবী, আমি ইচ্ছে করে নিরক্ষীয় অঞ্চলটাকে মানে খুব বেশি চ্যাপ্টা করে দিলাম, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। দেখো নিরক্ষীয় অঞ্চলটা কতটা স্থান জুড়ে আছে, যে বস্তু বেশি স্থান জুড়ে থাকবে তার আবর্তন বেগ সবচেয়ে বেশি হবে। তাহলে দেখো পৃথিবীর মেরু বৃত্ত প্রদেশীয়, এটা মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল, এটা উত্তর দক্ষিণ। তাহলে এখানে আবর্তন বেগ সবচেয়ে বেশি বলছে, কিন্তু এখানে আবর্তন বেগ সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে। তাহলে এটা হবে ভুল, একেরটা ঠিক, দুয়েরটা ভুল। 3 কি বলছে দেখো, কোনো দেশের বনজ কৃষিজ খনিজ সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলা হয়। আন্তর্জাতিক সম্পদ নয়, কোনো দেশের বনজ কৃষিজ সেটা হচ্ছে সেই দেশের জাতীয় সম্পদ, তাহলে আন্তর্জাতিক হবে না, 3টাও ভুল হবে। 4টা দেখো, সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিন ছোট, এটা ভালো করে বুঝবে। দেখো এটা হচ্ছে পৃথিবীর অবস্থান ধরে নাও, ঠিক আছে, আর এখানটায় হচ্ছে সূর্য, সূর্য এখানে হচ্ছে পৃথিবীর অবস্থান, আর ঠিক এই জায়গাটাতে একটা নক্ষত্র আছে ধরে নাও, ঠিক আছে, আর পৃথিবীর এটা কক্ষপথ, পৃথিবী পরিক্রমণ করবে সূর্যের চারদিকে। তাহলে এই জায়গাতে কোনো ব্যক্তি সূর্যকে দেখতে পাবে এবং নক্ষত্রকেও দেখতে পাবে, এবং পৃথিবী এখানে আবর্তন করছে, আবর্তনের সাথে সাথে সে পরিক্রমণও করবে পৃথিবীর চারদিকে। মানে পৃথিবী যখন এখানটায় চলে আসবে, এই ব্যক্তিটা যে এখান থেকে দেখছিল সে আর এখানে থাকবে না, কারণ পৃথিবী কিছুটা আবর্তন করে গেছে, মানে সে হয়তো এইখানে চলে আসবে, ঠিক আছে, আবর্তন করে মানে এক পাক ঘুরে সে এইখানে চলে এসছে। এরপর দেখো সেই ব্যক্তিটা এই নক্ষত্রটাকে আগেই দেখে নেবে, তারপর যদি এই সূর্যটাকে দেখতে হয় সেই ব্যক্তিকে, তাহলে পৃথিবীকে আর একটু ঘুরতে হবে বেশি, মানে পৃথিবীকে আর একটু বেশি ঘুরতে হবে, তবে সেই সূর্যটাকে দেখতে পাবে। মানে কি, সে নক্ষত্রটাকে আগেই দেখে নিচ্ছে, মানে নক্ষত্রটাকে সে আগেই দেখছে, কিছুক্ষণ পরে কিছু ডিগ্রি বেশি ঘুরলে সে সূর্যটাকে দেখতে পাবে। তাহলে দেখো সূর্যকে দেখতে গেলে তাকে বেশি একটু আবর্তন করতে হচ্ছে, মানে বেশি ডিগ্রি ঘুরতে হচ্ছে, বেশি ডিগ্রি ঘুরতে গেলে তার সময়ও বেশি লাগবে, সময় বেশি লাগবে মানে কি, সৌরদিনটা বড় এবং নক্ষত্র দিনটা ছোট। তাহলে আমাদের প্রশ্ন যেটা বলেছে সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিন ছোট, নক্ষত্র দিন ছোট বলেছে, তাহলে এটা ঠিক হবে যে নক্ষত্র দিন ছোট, সৌরদিন বড়, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ প্রদক্ষিণ করে সম্পর্কে ধারণা দেন, এটা ঠিক। কোপার্নিকাস প্রথম দিয়েছিলেন, তারপর কেপলার দিয়েছিলেন 1609 খ্রিস্টাব্দে, তারপর গ্যালিলিও দিয়েছিলেন 1609 খ্রিস্টাব্দে, এবং সবশেষে আইজ্যাক নিউটন দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বিয়ের দাগের হচ্ছে, দিন রাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে ড্যাশ গতির জন্য। দিন রাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে, এটা পরিক্রমণ গতি হবে। আবর্তন গতির জন্য দিন রাত্রি হয়, ভালো করে মনে রাখবে, আবর্তন গতির জন্য দিন রাত্রি হয়, কিন্তু দিন রাত্রির হ্রাস বৃদ্ধি সেটা হয় পরিক্রমণ গতির জন্য। কিভাবে দেখো, আবর্তন গতির জন্য শুধু দিন রাত্রি হয়, মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হবে, কিন্তু পরিক্রমণ গতি যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, একটু হেলে ঘুরছে, তো তাহলে কখনো উত্তর গোলার্ধে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন দিন বড় হবে, এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে, এবং পরবর্তীকালে যখন দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেবে তখন দক্ষিণ গোলার্ধের দিন বড় হবে। তাহলে এই হ্রাস বৃদ্ধি কার জন্য হচ্ছে, পরিক্রমণ গতির জন্য হচ্ছে, নাকি আবর্তন গতির জন্য? এটা খুব ট্রিকি প্রশ্ন, ভালো করে বুঝবে ব্যাপারটা। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ভারতে বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হলো। আচ্ছা, ভারতের বৃহত্তম বিদ্যুৎ শক্তির উৎস, এটা আমরা কয়লাকে বলতে পারি, ঠিক আছে, বা খনিজ সম্পদ বলতে পারি এটাকে। নেক্সট প্রশ্ন দেখো, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার তরল হলো খনিজ তেল। হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার ড্যাশ তরল খনিজ তেল। আচ্ছা, এটা আমার একটু কনফিউশন আছে প্রশ্নটা, এটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, এই কনফিউশন দূর করে।
নেক্সট দেখো চারেরটা, ড্যাশ হলো সর্বোচ্চ মানের আকরিক লোহা। তাহলে আকরিক লোহার চারটা ভাগ, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, আর লিমোনাইট আর সিডেরাইট। তাহলে সর্বোৎকৃষ্ট মানের কয়লা বলছি, লোহা হচ্ছে ম্যাগনেটাইট। ঠিক আছে, ম্যাগনেটাইট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার এর মান হচ্ছে 2। জিওড কি? জিওডের জন্য তোমরা বড় প্রশ্নগুলো একটা আলাদা ভিডিওতে আমি ডিসকাস করব, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো জিওড কি জানো তোমরা? জিওড হচ্ছে যে পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে পৃথিবীর মতো, পৃথিবীকে কোনো বস্তুর সাথে তুলনা করা যায় না, এই ধারণাকেই বলা হচ্ছে জিওড। এই ধারণাটি প্রথম দিয়েছিলেন গোস 1820 সালে, কিন্তু জিওড নামটি সর্বপ্রথম ব্যবহার করেন জোহান বেন্ডিক্ট লিসনিং, সেটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো জিওড সম্পর্কে তোমরা যদি চাও তাহলে কমেন্ট করবে, আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো বড় প্রশ্নের জন্য। আর বড় প্রশ্নগুলোকে আলাদাভাবে তৈরি করতে হবে, নাহলে ভিডিওটি খুব লম্বা হবে। তাহলে এখানে বড় প্রশ্ন আছে। আর 3 নম্বর স্কুলটা দেখো, যেটা হচ্ছে, ঠিক আছে, প্রথম প্রশ্নে দেখো একটি বামন গ্রহের উদাহরণ। তো আমাদের সৌরজগতে 5টি বামন গ্রহের কথা আমরা পাই। প্লুটো এখানে অপশানে নেই। অ্যারিস, সেরেস, হাউমিয়া, ম্যাকম্যাক এবং প্লুটো। তো এখানে অ্যারিস হচ্ছে সঠিক উত্তর। জলভাগের সর্বনিম্ন স্থানটির নাম, এটা হচ্ছে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ দিয়ে দিতেও পারে। তো এটা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ মারিয়ানা খাতের। পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, দেখো আমরা জানি যে সূর্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তাহলে সারা বছর লম্বভাবে এখানে কিরণ দেওয়ার ফলে এখানে ঋতু পরিবর্তন খুব একটা হয় না। তাহলে ক্রান্তীয় অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলা হয়, এটা মনে রাখবে। নেক্সট 4 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার, 96 কোটি কিলোমিটার এর দৈর্ঘ্য। 5 দেখো, একটি অদ্বিতীয় সম্পদ হচ্ছে ক্রায়োলাইট হচ্ছে গ্রিনল্যান্ডে পাওয়া যায়, এটা অদ্বিতীয় সম্পদ। এটা আর অন্য কোথাও পাওয়া যায় না, বা একমাত্র লভ্য সম্পদও তোমরা বলতে পারো এটাকে। অদ্বিতীয় সম্পদ বা একমাত্র লভ্য সম্পদ হচ্ছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট। নেক্সট প্রশ্ন দেখো, সবচেয়ে ভালো লোহা আকরিকের নাম ম্যাগনেটাইট, একটু আগেই বললাম ম্যাগনেটাইট, তারপর হচ্ছে হেমাটাইট, তারপর লিমোনাইট, তারপর সিডেরাইট। নেক্সট হচ্ছে, পূর্ব ভারতে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে মাইথন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে মাইথন। পরেরগুলো দেখো, বলছে 2-1 কথায় উত্তর দাও। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, একটু আগেই প্রথম প্রশ্নেই বললাম পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস মনে রাখবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাসটাও মনে রাখবে 12,714 কিলোমিটার। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 43 কিলোমিটারের। আর কোন গ্রহের আয়তন সবচেয়ে বেশি? সবচেয়ে বড় গ্রহ কি বললাম? বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। কোন দেশে প্রথম জিপিএস প্রযুক্তি হয়েছিল? এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রথম জিপিএস আবিষ্কার করা হয়। এইগুলো প্রশ্ন দেখো 4 সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ বলেছে, আবর্তন নয়। পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট এবং 46 সেকেন্ড। মনে রাখবে, বা এটাকে তোমরা 1 বছরও বলতে পারো। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। জাপান ভুল করেও বলবে না, জাপান হচ্ছে উদীয়মান সূর্যের দেশ, নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। এখান থেকে যে একটা হ্যামারফেস্ট বলে বন্দর আছে, ওখান থেকে রাতের বেলাতেও সূর্যকে দেখা যায়। নেক্সট হচ্ছে, কোন দিনকে মহাবিষুব বলা হয়? দেখো, মহাবিষুব যেখানে নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় 2 তারিখে দেয়, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। তো 21শে মার্চ যেটা আছে সেটা হচ্ছে মহাবিষুব, 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। 21শে মার্চের মো আছে আর মহাবিষুবেরও মো আছে, এখান থেকে তোমরা এটা মনে রাখতে পারবে। চলে আসি নেক্সট স্কুলটাতে, তার আগে কিছু প্রশ্ন রয়ে গেছে এর। দেখো, 4 দাগের বি বলেছে, কেবলমাত্র স্পর্শযুক্ত বস্তুই সম্পদ হিসেবে বিবেচ্য, এটা ভুল। শুধুমাত্র যে বস্তুগুলো আমরা টাচ করতে পারি বা স্পর্শ করতে পারি সেগুলোই সম্পদ নয়, যেগুলো আমরা টাচ করতে পারি না সেগুলোও সম্পদ। যেমন হচ্ছে মানুষের জ্ঞান, সংস্কৃতি, এগুলো হচ্ছে সম্পদ। তাহলে এটা ভুল। 2 দেখো, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, এটা হবে ঠিক।
দক্ষিণ ভারতে প্রচুর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, না এটা ভুল, দক্ষিণ ভারতে নেই, এটা তোমরা পূর্ব ভারত বলতে পারো। দিগন্ত রেখা কি? আবার বড় প্রশ্ন চলে আসছে, ছোট্ট করে বলে দিই দিগন্ত রেখা দেখো। যদি তোমরা ফাঁকা মাঠে দাঁড়াও তাহলে দেখবে যে আকাশটা মনে হচ্ছে মাটির সাথে কোথাও মিশে গেছে। যে কাল্পনিক রেখা দ্বারা মনে হয় যে আকাশ মাটির সাথে মিশে গেছে, সেই বাঁকানো কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে দিগন্ত রেখা। তো এগুলো পরের ভিডিওতে আলোচনা করব, তোমরা অবশ্যই কমেন্ট করবে তার জন্য যে তোমাদের এই বড় প্রশ্নগুলো দরকার। এরপর দেখো নেক্সট স্কুলটা যেটা আছে, একের দাগের প্রশ্ন বলছি, পৃথিবীর নিরক্ষীয় বেস এবং মেরু বেসের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। 43 কিলোমিটার। পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? সর্বপ্রথম অ্যারোডোস্থেনিস। কত নির্ণয় করেছিলেন তিনি? 46,250 কিলোমিটার। কোন একক করেছিলেন? স্টেডিয়া। কোন স্টেডিয়া সমান 185 মিটার। কোন দুটো শহর ছিল? সিয়েন আর আলেকজান্দ্রিয়া, মিশরের দুটি শহর। এই ছোট প্রশ্নগুলো মনে রাখবে। কীভাবে করেছিল? না সূর্যের পতন কোণের পার্থক্যের সাহায্যে। পতন কোণের পার্থক্য কত ছিল? 7 ডিগ্রি 12 মিনিট ছিল। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবে। 3 দেখো, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি। একটু আগে বলেছিলাম চ্যাপ্টা করে পৃথিবীকে, নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে বেশি হবে, কারণ এখানে বৃহৎ অংশ জুড়ে রয়েছে নিরক্ষীয় অঞ্চল, তাই। 4 দেখো, পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার, বারবার উপবৃত্তাকার আঁকছি, 96 কোটি কিলোমিটার। সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ। দেখো সমুদ্রের মাছ যদি আমরা প্রথম বছর ধরে নাও, কোনো সমুদ্রে 100 টন মাছ আছে, যদি আমি 50 টন মাছ ধরে ফেলি তাহলে 50 টন মাছ বেঁচে রইল। আর নেক্সট ইয়ার যদি আমি মাছ না ধরি তাহলে সেই মাছগুলো তো আবার বাড়বে বাচ্চা হয়ে, তাহলে সেটা আবার সেই ঘাটতি যে 50,000 থাকবে মাছ, টন থাকবে, সেটা আবার ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো পুনর্ভব সম্পদ, মানে পুনরায় আবার যোগান দেওয়া যায় যে সম্পদ, সেটা হচ্ছে পুনর্ভব সম্পদ। সর্বোৎকৃষ্ট মানের কয়লা দেখো, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট, এটা হচ্ছে কয়লাগুলোর নাম। তো অ্যান্থ্রাসাইট এরপর কী আসে? বি এরপর CDEF, এইভাবে কি আসে? এল আসে, আর তারপর ডিকশনারি ওয়াইজ পি আসে। তাহলে অ্যান্থ্রাসাইট সবচেয়ে ভালো, 85 থেকে 95% এখানে তোমার কার্বনের পরিমাণ থাকে। আর বিটুমিনাস হচ্ছে তারপরে, এটা 50 থেকে 85, লিগনাইট হচ্ছে 30 থেকে 50, আর পিট হচ্ছে 30-এর কম। তাহলে সর্বোৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভারতের প্রথম যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটা হচ্ছে সিদ্রেপং, দার্জিলিংয়ের। 1898 খ্রিস্টাব্দে এটা স্থাপন করা হয়, 1898 খ্রিস্টাব্দে। এর পরবর্তীকালে 1902 সালে একটা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তোমার শিবসমুদ্রম গড়ে উঠেছিল। পরের প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ বলেছে। আচ্ছা, একের দাগের বলছে ডেস গতির প্রভাবে বায়ু প্রবাহের বিক্ষেপ ঘটে আছে। দেখো এটা হচ্ছে পৃথিবী ক্রমাগত আবর্তন করছে। আবর্তন করার জন্য একটা বাইরের দিকে বল প্রয়োগ করা হয়। মানে তুমি যদি একটা দড়ির মধ্যে একটা ইট বেঁধে তাকে গোল গোল ঘোরাও, তাহলে দেখবে একটা দড়ির মধ্যে টান পড়বে, মানে পাথরটা সেই বাইরের দিকে ছিটকে যেতে চাইবে। যদি দড়িটাকে আমরা কেটে দিই তাহলে পাথরটা বাইরের দিকে ছিটকে যাবে। এই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার শক্তি বা বল পৃথিবীর আবর্তন গতির জন্য, সেটা হচ্ছে করিওলিস বল, বা এটাকে আমরা কেন্দ্র বহির্মুখী বল বলে থাকি। তুমি এখানে করিওলিস বল বা কেন্দ্র বহির্মুখী বল বলতে পারো। দুয়ের দেখো, গ্রহকে নীল গ্রহ বলা হয়। আচ্ছা, পৃথিবী হচ্ছে নীল গ্রহ, আর্থ, পৃথিবীকে বলা হচ্ছে নীল গ্রহ। 3 দাগে দেখো, কয়লাকে কালো হিরে বলা হয়। তো এটা ঠিক, কয়লাকে কালো হিরে বলা হয়। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো অসম। না, এটা ভুল। আর 3টা দেখো, বিদ্যালয় একটি সামাজিক সম্পদ। এটা ঠিক হবে, বিদ্যালয় আমাদের সমাজের একটি সামাজিক সম্পদ। আচ্ছা, স্তম্ভ মেলাও দেখো, 21শে মার্চ বললাম মহাবিষুব, তাহলে 21শে মার্চ মহাবিষুব। 23শে সেপ্টেম্বর জলবিষুব, আর 21শে জুন হচ্ছে উত্তর আয়নন্ত দিবস। নেক্সট প্রশ্নগুলো দেখো। আচ্ছা, বলেছে বহিস্থ গ্রহ কাকে বলে। আবার বড় প্রশ্ন আছে। বহিস্থ গ্রহ হলে দেখো সূর্য থেকে প্রায় 7 কোটি কিলোমিটার, 7 কোটি না, 70 কোটি কিলোমিটার দূরে যে গ্রহগুলোর অবস্থান, এবং আকারে এই গ্রহগুলো বড় এবং নিজস্ব এদের আছে তোমার
এদের উপগ্রহ আছে এবং আয়তনে বড় এরা। এই সকল গ্রহগুলোকে বলা হচ্ছে বহিঃস্থ গ্রহ। উদাহরণ তোমরা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন দিতে পারো। তো অপুনর্ভব সম্পদ যেগুলোকে পুনরায় যোগান দেওয়া যায় না, সেগুলো হচ্ছে, তো বড় প্রশ্নগুলো মোটামুটি পরে আলোচনা করব। ছায়াবৃত্ত, যেখানে দিন এবং তোমার সূর্যোদয় এবং সূর্যাস্তের মাঝে যে একটা দাগ থাকে, কাল্পনিক না, দাগ থাকে, সেটা হচ্ছে ছায়াবৃত্ত। তো এগুলোকে পরের ভিডিওতে আলোচনা করব, ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে তাই। নেক্সট দেখো 5 নম্বর স্কুল। দেখো, জিপিএস ব্যবস্থার সঠিক অবস্থান চিহ্নিত করার জন্য সর্বনিম্ন বলেছে, তাহলে 4টি হবে, আর টোটাল তোমার 24টি থাকে। আচ্ছা, পৃথিবী 24 ঘন্টায় সূর্যের সাপেক্ষে কৌণিক দূরত্ব অতিক্রম করে। একটি পূর্ণ বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তো একবার আবর্তন করতে তাকে এক পাক ঘুরতে হয়, মানে 360 ডিগ্রি ঘুরতে হয়। 360 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। 3 দেখো, পৃথিবীতে ঋতু পরিবর্তন হওয়ার কারণ। পরিক্রমণ গতি হচ্ছে প্রধান কারণ। 6.5 ডিগ্রি অক্ষের অবস্থানও তুমি বলতে পারো, কিন্তু প্রকৃত যে কারণ, মেন কারণ, সেটা হচ্ছে পরিক্রমণ গতি। 4 দেখো, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। আগে বলেছিলাম, কত নির্ণয় করেছিলেন? 46,250 কিলোমিটার। স্টেডিয়া একক করেছিল, স্টেডিয়া সমান হচ্ছে 185 মিটার। আলেকজান্দ্রিয়া ও সিয়েন আর পতন কোণের পার্থক্যের সাহায্যে, যেটা হয়েছিল 7 ডিগ্রি 12 মিনিট বা 7.2 ডিগ্রি বলতে পারো। পরেরটা দেখো, 5 তরল সোনা বলা হয়, খনিজ তেলকে বলা হয় তরল সোনা। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে কুন্দনকুলাম। সংস্কৃতি সম্পদের কার্যকারিতাকে বৃদ্ধি করে। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ। ডেস বিজ্ঞানী জিওর কথাটি সবচেয়ে প্রথম ব্যবহার করেন। দেখো, জিওরের ধারণা দিয়েছিলেন গোস, জোহান কার্ল ফ্রেডরিক গোস, এবং জিওর কথাটি প্রথম ব্যবহার করেন জোহান বেনেডিক্ট লিসনিং 1872 খ্রিস্টাব্দে, আর গোস দিয়েছিলেন ধারণাটা 1820 খ্রিস্টাব্দে, সেটা আগেই বলেছি। আর 2 দেখো, ডেস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছিলেন। আচ্ছা, সূর্যকেন্দ্রিক ধারণা প্রথম দিয়েছিলেন তোমার কপারনিকাস। ডিজিপিএস, তোমরা জিপিএসের পুরো নাম শুনেছো, বাট ডিজিপিএসের পুরো নাম তোমরা শোনোনি। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম। ডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম, এর পুরো নাম। 4 দেখো, পৃথিবীর ডেস গতির ফলে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। দিনরাত্রির হ্রাস বৃদ্ধি মনে রাখবে, দিনরাত্রি কিন্তু নয়। দিনরাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে পরিক্রমণ গতির জন্য, আর দিনরাত্রি হবে আবর্তন গতির জন্য। 5 দেখো, ডেস ঋতুতে সূর্যকে আমরা ছোট দেখি। আচ্ছা, সূর্যকে আমরা ছোট কখন দেখব? যখন সূর্য পৃথিবী থেকে দূরে থাকবে। আর পৃথিবী থেকে যদি সূর্য দূরে থাকে, তাহলে কি তাপ বেশি দেবে? না, মানে সেখানটায় শীতকাল থাকবে, ঠান্ডা লাগবে। তো শীত ঋতুতে সূর্যকে আমরা ছোট দেখি। 6 দেখো, হিমাচল প্রদেশে মণিকরণ, এটা একটা ভূতাপ শক্তি, ঠিক আছে? এই শক্তিটা হচ্ছে ভূতাপ শক্তি, এখানে উৎপাদন করা হয় হিমাচল প্রদেশের মণিকরণে। অপেক এর সদর দপ্তর হচ্ছে দেহরাদুনে। পারমাণবিক শক্তির কাঁচামাল তোমরা বলতে পারো কয়লা। ক্রায়োলাইট হলো এক প্রকারের ড্যাশ সম্পদ। এখানে তোমরা অদ্বিতীয় সম্পদও বলতে পারো, একমাত্র লভ্য সম্পদও বলতে পারো, দুটো একই, দুটোই হবে, দুটোই অ্যান্সার হবে। নেক্সট দেখো, 3 দাগের, পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? আচ্ছা, এটা 2 নম্বরের প্রশ্ন, তাই তো? পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক? দেখো, পৃথিবীর ব্যাস হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক, আর কোন স্থানে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়? এখানে দেখো, কোরিওলিস বল এখানে বেশি কাজ করে, যার জন্য একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা বললাম। তাহলে এখানে যে কোনো বস্তুরকেই পৃথিবী বাইরের দিকে ছিটকে দেয়, মানে বাইরের দিকে ছিটকে দেয়, এখানে মাধ্যাকর্ষণ শক্তি কম কাজ করে। আর মেরু অঞ্চলে এই করিওলিস বল কম কাজ করে, যার জন্য মাধ্যাকর্ষণ শক্তি বেশি কাজ করে। মাধ্যাকর্ষণ শক্তি বেশি কাজ করা মানে পৃথিবী সব কিছুকে নিজের দিকে বেশি টেনে নেবে, আর নিচের দিকে বেশি টানবে মানে ওজন বাড়িয়ে দেবে। তাহলে মেরু অঞ্চলে ওজন বেশি হবে। কি বলেছে? কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক? তাহলে মেরু অঞ্চলে, 2 মেরু অঞ্চলে। অধিবর্ষ তোমরা জানো যে ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিন হয় প্রতি 4 বছর অন্তর অন্তর।
আকরিক লোহার প্রকারভেদ বলে দিয়েছিলাম। রবি মার্গ, আচ্ছা রবি মার্গ হচ্ছে যে একবার কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি, মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি যে সূর্যরশ্মির পতন হয়, সেই মার্গকে বলা হচ্ছে রবি মার্গ। এই প্রশ্নগুলোকে বড় করে বেশ ভালো করে বুঝিয়ে আলোচনা করব যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি তোমরা চাও তাহলে, ঠিক আছে। এরপরে দেখো 6 নাম্বার স্কুলটা, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়, পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হবে, আগেই বলেছি। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন, আচ্ছা দেখো উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন মানে কি, এখানে লম্বভাবে কিরণ দেবে 33.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, তাহলে কোন তারিখে, 21শে জুন তারিখে, 21শে জুন তারিখে মানে হচ্ছে তোমার কর্কটীয় অঞ্চলে, তাহলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হবে 21শে জুন, কোথায় গেল লাস্ট অপশন, 21শে জুন, 21শে জুন। বেডফোর্ড খালের পরীক্ষা করেন ওয়ালেস। সূর্যোদয়ের আগের অবস্থাকে কী বলা হয়, এটাকে বলা হচ্ছে উষা। সূর্যোদয়ের আগে যে অবস্থা সেটা হচ্ছে উষা। আধুনিক শিল্পদানব কাকে বলা হয়, পেট্রোলিয়াম শিল্পকে বলা হচ্ছে আধুনিক শিল্পদানব। ওএনজিসি এর সদর দপ্তর হচ্ছে দেরাদুন, আগেই পড়েছিলাম আমরা। মানবিক সম্পদ হচ্ছে শ্রম শক্তি হচ্ছে মানবিক সম্পদ। এরপরে দেখো সত্য মিথ্যা, মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, আচ্ছা এটা মেরু অঞ্চল, বলেছিলাম এখানে করিওলিস বল বেশি কাজ করে নিরক্ষীয় অঞ্চলে, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কম কাজ করবে। আর এখানে করিওলিস বল কম কাজ করে মানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি কাজ করবে, তাহলে মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম বলেছে কিন্তু মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি বেশি, তাহলে এটা ভুল হবে। দুইটা দেখো কুন্দনকুলম হলো ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র, এটা ঠিক হবে, আগেই পড়েছিলাম এটা। তিনের দেখো নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস অপেক্ষা কত কিমি বড়, তাহলে এটা হচ্ছে 43 কিলোমিটার। পশ্চিমবঙ্গের ড্যাশ দার্জিলিং প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, সিদ্রেপঙ্গে গড়ে উঠেছিল, এটা আগেই বলেছিলাম। দেখো প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, যেগুলো রিপিট হচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট দেখো বড় করে নিই একটু, স্তম্ভ মেলাও, তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিষুব, আচ্ছা জলবিষুবটা আমরা জানি 23শে সেপ্টেম্বর, অপসর অবস্থান 4 জুলাই, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, জিওড। ছয়ের দাগেরটা দেখো, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, আচ্ছা এ বড় প্রশ্ন, ঠিক কেন বলা হয় সেটা বড় প্রশ্নতে আলোচনা করব। তারপর বড় প্রশ্ন চলে আসছে 7এর দাগের স্কুল। আচ্ছা ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তাই এই পাতা পর্যন্তই আমরা করব, নেক্সট ভিডিওতে আমরা বাকি অ্যান্সারগুলো আলোচনা করব। দেখো পৃথিবীর আকৃতি, প্রকৃত আকৃতি কীরকম, এখানে জিওড নেই তাই আমরা অভিজ্ঞত গোলকে দাগাবো। মহাবিষুব বলা হয়, মহাবিষুবে ম আছে আর 21শে মার্চে ম আছে, কোথায় গেলো 21শে মার্চ, লাস্ট অপশন। জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা, একথা বলেছেন মিচেল, লাস্ট অপশন হচ্ছে মিচেল, মিচেল বলেছেন, এই তো লাস্ট অপশন, মিচেল বলেছেন যে জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা। তারপরে দেখো একটি সামাজিক সম্পদ, সামাজিক সম্পদ হচ্ছে বিদ্যালয়। ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, আবার নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধি, এখানে ব্যাস বলেনি কিন্তু পরিধির কথা বলেছে। আচ্ছা যদি পরিধির কথা বলে তাহলে 51 কিলোমিটার, এখানে যেহেতু প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, তাই এখানে তোমরা 43 কিলোমিটার ধরো, কিন্তু পরিধি বলেছে, পরিধি হচ্ছে 51 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত, 40,075 কিলোমিটার, আর মেরু পরিধি 40,024 কিলোমিটার, দুটোর মধ্যে তফাৎ 51 কিলোমিটারের, তাহলে এটা হবে 51 কিলোমিটার পরিধি বললে, এখানে প্রশ্নটা ভুল দেওয়া আছে কিংবা অপশানটা ভুল দেওয়া আছে, দুটোর মধ্যে একটা ভুল। যদি পরিধি দেই তাহলে 51 কিলোমিটার অপশানে থাকবে, যদি ব্যাস দেই তাহলে 43 কিলোমিটার, এখানে ব্যাস হবে না পরিধি পরিধি হবে না ব্যাস হবে, তাহলে এই ভুলটা এখানটাই আছে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, 2এর দাগের নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক, আচ্ছা সত্য মিথ্যা। মেরুজ্যোতি দেখা যায় সুমেরু ও কুমেরু অঞ্চলে, সুমেরু অঞ্চলে দেখা যায়, বড়রা অ্যারোরা, আর তোমার বড়লিস হচ্ছে তোমার উত্তর গোলার্ধে, আর অস্ট্রালিস হচ্ছে দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে, তো এটা ঠিক হবে। আর পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘোরে,
পশ্চিম থেকে পূর্ব দিকে সকল গ্রহগুলোই ঘুরছে, শুধুমাত্র তোমার শুক্রকে বাদ দিয়ে। শুক্র পূর্ব থেকে পশ্চিম থেকে ঘুরছে, তাহলে এটা ভুল হবে। আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহ দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর দুপাশে দুটো গ্রহ আছে, একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে মঙ্গল, এটা পৃথিবী। তাহলে সূর্য থেকে শুক্রের এখানে যে দূরত্ব সেটা হচ্ছে, শুক্রের দূরত্ব হচ্ছে সূর্য থেকে তোমার 10.7 কোটি কিলোমিটার, আর 15 কোটি কিলোমিটার হচ্ছে পৃথিবী, আর 22.8 কিলোমিটার হচ্ছে 22.8 কিলোমিটার হচ্ছে মঙ্গল। তাহলে দেখো এখানে যে দূরত্ব সেখানে প্রায় 5 কোটি কিলোমিটারের, আর এখানে প্রায় 7 কোটি কিলোমিটারের, তাহলে শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এরপরেরটা দেখো, কোথায় ছিলাম, আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহ হলো যেসব বস্তুর উপযোগিতা এবং কার্যকারিতা, এটা হচ্ছে কার্যকারিতা, ঠিক আছে, তাদেরকে সম্পদ বলা হয়। ম্যাগনেটাইট হচ্ছে তোমার আকরিক লোহা, সম্পদ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা। তো আজকে ভিডিওটা এতটাই আলোচনা করলাম। পরের যে কোয়েশ্চেনগুলো এবং বড় প্রশ্নগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, বড় প্রশ্নগুলোর থেকে আজ আলোচনা করার ছিল, দেখো কিছু বড় প্রশ্ন বলে দিই যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। চিত্রসহ ঋতু বৈচিত্র্য। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে না, চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা ঋতুচক্র হয় কীভাবে, এই প্রশ্ন তোমাদের এবার পরীক্ষায় আসবে, ধরে নাও, ঠিক আছে। আর জিওড তোমরা টিকা মুখস্থ করবে, জিওড। আর অ্যারাটোস্থেনিসের পৃথিবীর পরিধি নির্ণয় করা, তোমরা যদি চাও আমি ভালো করে বুঝিয়ে আপলোড করে দেবো ভিডিও, তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর নেক্সট ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম।